শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে নমস্কার। আজকে আমরা ল্যান্ডস্টেনার অডিটোরিয়াম, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং গোবিন্দগঞ্জ হসপিটালে, গোবিন্দবল্লভ পন্ত হসপিটালে, যেখানে 21st ফাউন্ডেশন ডে অফ এজিএমসি এবং জিবিপি হসপিটালের যে এখানে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্বামী শুভকানন্দজি, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন, বিবেকনগর, আগরতলা। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সম্মানিত সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্টে, এখানে ডাইরেক্টর হেলথ সার্ভিস ডক্টর তপন মজুমদার মহোদয়, প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, ডক্টর অঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, শঙ্কর চক্রবর্তী, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল, প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল। অফ ডায়াস আমার সামনে উপস্থিত আছেন ডক্টর অশোক সিনহা, ভাইস চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য, যিনি কর্পোরেটর এবং রোগী কল্যাণ সমিতির উনি একজন সদস্য। তাছাড়া শ্রী হীরালাল দেবনাথ, আরকেএসের মেম্বার। আমার সামনে উপস্থিত সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্স, প্রফেসর্স, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স এবং যারা সিনিয়র রেসিডেন্ট থেকে শুরু করে জুনিয়র রেসিডেন্টস এবং সমস্ত যারা ডক্টরসরা এখানে উপস্থিত আছেন, এবং এখানে উপস্থিত রিনাউন্ড ডক্টরসও এখানে আমি দেখতে পাচ্ছি। তাছাড়া যারা হেলথ প্রফেশনালস এবং টিচিং এবং নন টিচিং স্টাফ এবং বিশেষ করে যারা স্টুডেন্টস এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেল। আজকে আমাদের যে 21তম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে ফাউন্ডেশন ডে, 1 আগস্ট, এটা আমাদের জন্য সবার জন্য একটা আনন্দের দিন। এবং সেই উপলক্ষে আমি বলবো যে এখানে যারা উপস্থিত আছেন, এই কলেজের সাথে যুক্ত যারা আমার স্টেজে আছেন বা অফ স্টেজও যারা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সামনেই দুটি মেডিকেল কলেজ এখানে প্রথম সৃষ্টি হয়েছিল এবং বলতে দ্বিধা নেই যে দুটো মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অনেকের অবদান কিন্তু অনস্বীকার্য, তাদেরকেও আজকে স্মরণ করা উচিত। এবং এই ফাউন্ডেশন ডে আমরা সাকসেসফুলি 20টা বছর যে আমরা পার হলাম এবং 21 বছরে যে আমরা পদার্পণ করলাম, যারা এই অবদানে, যাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে, তাদেরকে কিন্তু স্মরণ করার দিন। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি গীতে যেখানে বলেছেন যে এই কলেজ এখন সারা ভারতবর্ষের মধ্যে, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে তো আছেই, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে এখন কিন্তু একটা বিশেষ একটা স্থান কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। আমরা চাই এই কলেজের এক্সট্রিম যা যা ফেসিলিটিস দরকার, বিশেষ করে স্টুডেন্টসদের জন্য, সেগুলো কোনো জায়গায় যেন খামতি না থাকে। এবং সরকারের তরফ থেকে আমরা নিশ্চয়ই যে জায়গায় খামতি থাকবে সেগুলো আমরা পূরণ করব। আগে তো মাত্র ত্রিপুরা রাজ্যের জন্য মাত্র প্রথম একদম আমরা যখন ছোটোবেলা, যখন আমরা দাদারা ছিলেন, তাদের তৎকালীন সময় 3টে-4টে করে এমবিবিএসের সিট আসতো। পরবর্তী সময়ে 10টা, 12টা, 13টা এরকম। সেই জায়গায় আজকে ত্রিপুরাতে প্রায় 400 এমবিবিএসের সিট। বিডিএসের সিট একটা আসতো। এখন এখানে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করলাম, প্রথমে 50 সিটের আসন নিয়ে আমরা শুরু করি,
সেই জায়গায় এখন 63 আসন হয়েছে। কালকে আমি টিএমসির মধ্যে গিয়েছিলাম একটা ত্রিপুরা মেডিকেল কলেজে, সেখানে একটা প্রোগ্রামে। তাদেরও 100 সিট সেখানে আসন ওখানে আছে। আরও 50টা সিট বাড়ানোর জন্য এনএমসির কাছে ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি যাতে আরও 400 আছে, আরও 450টা সিট, আরও আসন সংখ্যা বাড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে আমার কাছে রিপোর্ট আছে, প্রায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে বর্তমানে প্রায় 150টি এমবিবিএসের যে আসন এখানে রয়েছে। শুরুতে 100 সিট ছিল এখানে। 2019 সালের আরও 25টি সিট, যারা উইকার সেকশন তাদেরকে যে এনএমসি থেকে যখন দেওয়া হয় বা এমসিআই থেকে, তখন সেখানে 125টি হয়। পরবর্তী সময়ে 2024-25-এ সেখানে আরও 25টি আসন যখন অনুমোদন দেওয়া হয়, তাতে করে 150টি হয়। আমার কাছে, আমার যদ্দূর মনে পড়ে, আমাকে সেক্রেটারি মহোদয় বলেছিলেন যে আরও সিট ওনারা অ্যালট করেছেন, কিন্তু আমাদের যেহেতু অ্যাকোমোডেশন আরও বাড়াতে হবে, তখন আমরা বললাম যে আমাদের যেসব ইনফ্রাস্ট্রাকচার যেখানে পরিবর্তন দরকার সেটা আমরা করব, তাহলে আরও বেশি আসন সংখ্যা এখানে বাড়বে। এখানে আমার সত্যি আজকে এই যে ডাটা আমার কাছে আছে, আমি পড়ছিলাম, সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে 2025-26-এ যে 150টি যে আসনের অনুমোদন এনএমসি দিয়েছে, তার মধ্যে 118টি আসন আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য, এবং 22টি অর্থাৎ 15% যারা কেন্দ্রীয় সরকারের যারা নমিনি আছেন তাদের জন্য, এবং বাকি যে 10টি নর্থ ইস্টার্ন রিজিয়নের, যেমন মিজোরাম 2টো, মেঘালয় 3টে, অরুণাচল 2টো, নাগাল্যান্ডের 3টি, তো সেখানের জন্য তাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। বর্তমানে আমাদের এই এজেএমসির মধ্যে এমবিবিএসে মোট 525 জন পড়াশোনা করছে, বিভিন্ন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব মিলিয়ে। এখন পর্যন্ত এই কলেজ থেকে প্রথম এই কলেজের ফার্স্ট ব্যাচ যেটা বের হয় 2005-এ শুরু হয়েছিল। আমি মহারাজজির সাথে আমি কথা বলছিলাম যে একই সাথে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দুটো কিন্তু একসাথেই শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে এমসিআই সেটাকে অ্যাপ্রুভেল দেয়নি। তো 2005 এখানে শুরু হয়েছে, অর্থাৎ 2010-এ এখানে প্রথম এমবিবিএসের যে ফার্স্ট ব্যাচ সেটা বের হয়। তো এই কলেজ থেকে এখন পর্যন্ত এমবিবিএস পাস করেছে প্রায় 1484 জন, এবং এর মধ্যে যারা বাইরের থেকে আসেন নমিনিও আছে। দেখা গেছে 1270 জন এমবিবিএস আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা। আমাদের জন্য ডাক্তারদের খুব সমস্যা, বিভিন্ন জায়গায় পিএসসি হোক এবং অন্যান্য যে আমাদের রুরাল যে হসপিটালগুলো আছে, রুরাল হসপিটাল, সেখানে আমাদের একটা খামতি ছিল ডাক্তারদের। তো এত বড় একটা সংখ্যা যখন বেরিয়েছে আমাদের এখান থেকে, তাদের বিভিন্ন গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে এই কলেজ থেকে এবং ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে যারা বেরিয়েছে, সেই সব জায়গায় আমাদের সেখানে ওনাদের দেওয়ার সুবাদে স্বাস্থ্য পরিষেবার মধ্যে কিন্তু একটা বিরাট একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। আগে তো আমরা দেখতাম বিভিন্ন জায়গায় ম্যালেরিয়া, ডায়রিয়া এবং বিভিন্ন যেসব এপিডেমিক শুরু হতো, সেইগুলো কিন্তু অনেকাংশে এখন কম হয়ে গেছে। পোস্ট গ্রাজুয়েশনের কথা যদি আমরা বলি, 2011 সালে এই কলেজ এখানে শুরু হয়েছে। টিএমসির মধ্যেও পোস্ট গ্রাজুয়েশন আছে। তো প্রথমে 10টি বিভাগে হয়েছিল, এখন 20টি বিভাগে পিজিও এখানে স্টার্ট হয়েছে। আমি আশা করি যে আগামী দিন এখানে সুপার স্পেশালিটি বা কেন শুরু হবে না, তো সেটাও আমরা চিন্তা ভাবনা আছে। আমি প্রায়শ কথা বলি যারা আমাদের ডাক্তার, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে ওনাদের সাথে কথা বলি, প্লাস আমাদের যারা সেক্রেটারি লেভেলের তাদের সাথে আমি কথা বলি। পিজি কোর্সের এখন বর্তমানে প্রায় 89 আসন এখানে আছে, এবং 50-50 অর্থাৎ ত্রিপুরার জন্য 50 এবং
যারা নমিনি, সেন্ট্রাল গভর্নমেন্টের নমিনি, তাদের জন্য 50। এখন পর্যন্ত প্রায় 234 জন ছাত্রছাত্রী এমডি এবং এমএস কোর্সে এখানে পড়াশোনা করছেন, কিন্তু 9 বছরে প্রায় 391 জনের মতো পোস্ট গ্রাজুয়েট কোর্স এখান থেকে তারা সম্পন্ন করে বেরিয়ে এসছেন। তো এইগুলো তো আগে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এখানেও মেডিকেল কলেজ হবে, পিজি কোর্স হবে। আগামী দিন আমি যেটা বললাম যে সুপার স্পেশালিটিও এখানে কোর্স শুরু হবে, তাতে করে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। আমি প্রায়শ মাঝে মাঝে আমি এই হসপিটালে আমরা আসি, জিবি হসপিটালে, অনেক সময় সাংবাদিকরাও প্রায়শ বলে জিবি হাসপাতালের এই সমস্যা এই সমস্যা। তো সেখানে এসে আমি কিন্তু দেখার পর বললাম সব কিছু থাকা সত্ত্বেও কেন আমাদের এইসব কথা আমাদের শুনতে হবে। এইমসের যিনি ডাইরেক্টর ডক্টর শ্রীনিবাস, বিখ্যাত পেডিয়াট্রিক সার্জন, ওনার সাথে আমি কয়েকটা প্রদেশের মধ্যে আমি ডায়াসে আমার সাথে উনি ছিলেন, এবং আমি দেখলাম যে উনি যে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে ওনার অসাধারণ দক্ষতা, এবং উনি এর বিষয়ে অনেক পড়াশোনা করেছেন। তো আমি ওনাকে ইনভাইট করলাম যে আপনি ত্রিপুরাতে আসুন, আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সব কিছু আছে, আপনি এসে দেখুন। তখন উনি ওনার টিম এখানে এসেছিলেন, আমরা ওনাদের সাথে কথা বলেছি, প্রায় অনেক দিন এখানে ছিলেন, 2-3 দিন খুব সম্ভব এখানে ছিলেন, এবং ওনাদের সাথে কথা বলার পর ওনারা ফিরে গেছেন। সেখান থেকে ওনারা রিপোর্ট আমাদের পাঠিয়েছেন যে হসপিটাল ম্যানেজমেন্টের উপরও যদি একটা কোর্স, যেটা এইমসের মধ্যে আছে, এখানে শুরু করার জন্য ওনারা বলেছেন, এবং সেটা এনএমসিও সেটাকে মান্যতা দেয়। তো সেইভাবে আমরাও চেষ্টা করছি। আমাদের ত্রিপুরারই একজন স্টুডেন্ট সেখানে ওনার আন্ডারে কাজ করছে এইমসে, তো ওকে সামনে রেখে আমরা বলছি যে আগামী দিন ওখানে আসবে। ডাক্তাররা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যখন আসে, অনেক সময় আমরা ভাবি যে আমরা যেটা করছি ঠিক, কিন্তু সব কিছুরই কিন্তু একটা মানে দক্ষতার যে উন্নয়ন, সেটা কিন্তু সব জায়গার মধ্যেই তার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে থাকে। তো হসপিটাল ম্যানেজমেন্টের জন্য যদি এই কোর্স কেউ করে, তাহলে যে আমার কথাগুলো আমাদের শুনতে হয়, এত কিছু দেওয়া সত্ত্বেও এই কথাগুলোর থেকে কিন্তু আমরা তার জবাব কিন্তু আমরা দিতে পারব। এবং ওনারা এখানে আমাদের যে কথাগুলো আমাদের বলেছেন, আমি এর মধ্যে ওনাদের সাথে মৌ করতে যাচ্ছি দিল্লিতে, এর মধ্যে যখন যাব সেক্রেটারি মহোদয়ের সাথে কথা হয়েছে, সেখানে গিয়ে আমাদের যারা সিনিয়র রেসিডেন্টরা আছে বা অন্যান্য যারা হসপিটালের সাথে যুক্ত, তাদেরকে ওখানে ট্রেনিং দেওয়া হবে, এবং সেই ট্রেনিংয়ের পরে এখানে আসবে, আসার পরে কিভাবে হসপিটাল বা কলেজকে কিভাবে ম্যানেজ করতে হবে তার বিষয়ে ওনারা ট্রেনিং দেবেন। প্রায়শ আমি এখানে দেখি যে আসন সংখ্যা মানে শয্যা সংখ্যা খুব কম। তারপর আমি যখন আধিকারিকদের ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, ডাবল হয়ে গেল, এর মধ্যে 727 এখানে সংখ্যা ছিল আসন সংখ্যা, সেই জায়গায় এখন 1413 করা হয়েছে। আরও 100টা আসন যাতে শয্যা রোগীদের জন্য করা হয়, তার জন্য চেষ্টা চলছে। আমাকে আপনাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, উনি আমাকে বলেছেন যে তারও ব্যবস্থা ওনারা করছেন। আমরা আগামী দিনে, আপনারা সবাই জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট এখানে রেনাল যে ট্রিটমেন্টের জন্য বহু পেশেন্ট আমাদের কাছে আসতো, বাইরে নিজেদের ফ্যামিলির জায়গা জমি বন্ধক দিয়ে সোনাদানা বিক্রি করে বাইরে যেত। প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা একটা পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্টের খরচা হয়। আমরা এখানে শুরু করলাম সিজা হসপিটালের যারা ওনাদের সাথে কথা বলার পরে, এখানে এখন পর্যন্ত 3টে আমরা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করলাম। আমাদের মনোবল কিন্তু আরেকটু বাড়লো যে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা সাকসেসফুলি যেহেতু করতে পারছি, তো লিভার ট্রান্সপ্লান্ট কেন করব না। মোহন ফাউন্ডেশনের সাথে কথা বললাম, ওনাদেরকে আমরা ডাকলাম, ওনাদের সাথে আমাদের মোহ হয়েছে, এবং আগামী দিন লিভার ট্রান্সপ্লান্ট, ইভেন হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এবং এই যে এইমসের সাথে ওই বিষয়ে কথা হয়েছে, আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন যে হিউম্যান টাচ যদি না থাকে কোনো সরকারে, তাহলে কিন্তু মানুষের জন্য কিছু করা সম্ভব না। কিছুদিন আগে আমরা এখানে RKS রোগী কল্যাণ সমিতি এবং AGMC
এবং রোটারি ক্লাব ওদের সাথে আমরা যুক্ত হয়ে একটা যারা হসপিটালে রুগীদের নিয়ে আসেন তাদের যে মানে পেশেন্ট পার্টি তাদের জন্য 10 টাকার বিনিময়ে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা আমরা করেছি। আমি নিজে এসেছিলাম, সেখানে তার উদ্বোধন আমরা করলাম। 2025-26 এটাকে কেন্দ্র করে আমি 2025-26-এ আমি আমাদের ফিনান্স মিনিস্টারকে বললাম যে বাইরের থেকে দূর দূরান্ত থেকে অনেক পেশেন্ট আসে, পেশেন্ট পার্টির থাকার অসুবিধা হয়। ভারত মাতা ক্যান্টিন এবং নাইট শেল্টার স্থাপনের আমাদের বাজেটের মধ্যে সংস্থান রাখা হয়েছে। সেখানে রাত্রিতে থাকতে পারবে এবং খুব কম পয়সায় খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা ডেন্টাল কলেজে আমরা অত্যন্ত খুশির বিষয় যে ডেন্টাল কলেজ এখন যেভাবে তার ইনফ্রাস্ট্রাকচার আমরা এখানে শুরু করেছি, দেখা গেছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ডেন্টাল কলেজ সো ফার ইনফ্রাস্ট্রাকচার ম্যাটার ইজ কনসার্ন। 3rd ইয়ার এখন চলছে, এবার ভর্তি হচ্ছে, আগামী দিনে 4th ইয়ার হবে। তো সেদিন আমি দেখলাম একটা মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজ, তারা বলছে তারা খালি শুরু করেছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছে, একটা ফাইল এসছে, ওরা পিজি শুরু করে দেবে। আমি বললাম পিজি কি করে শুরু করবে, একটা ব্যাচে বেরোয় না। আমাদের ডাক্তারদের বা আমাদের যে একটা মানে মানে আমরা যেটা বুঝি আর কি, যে কমসে কম এমবিবিএস এর ফার্স্ট বেচ বেরোলে তারপর পিজি স্টার্ট হবে। তা আমি ফাইল ফেরত দিয়ে দিলাম, তারপর ফাইল আবার ব্যাক হয়ে আসলো এবং সেখানে দেখা গেল এনএমসি বলছে ইউ ক্যান কিক স্টার্ট, নো প্রবলেম ফর পিজি অলসো। তো সেখানে আমাদের কিন্তু এরকম 2010-এ ফার্স্ট বেচ বেরোলো, 2011 থেকে পিজি হয়েছে, আরম্ভ হয়েছে এখানে। তো আমি বলবো যে ডেন্টাল কলেজও আমি বলছিলাম যদি এনএমসিতে হয় তো ডিসিআইও যদি আপনারা আপিল করুন, সেখানেও যাতে পোস্ট গ্রাজুয়েশন এমডিএস যাতে করা যায়। 9টা সাবজেক্ট আছে। এখন কলেজ করলেই হবে না, আগের থেকেই একটা দূরদৃষ্টিতা থাকতে হবে যে স্টুডেন্টরা কোথায় থাকবে। আমি এখন আজকে 50 সিট বা 63 সিটের জন্য যদি আমি হোস্টেল বানাই, আমার চিন্তা করতে হবে যে আগামী দিন এটা 100 থেকে 150 স্টুডেন্টস হবে, পোস্ট গ্রাজুয়েশন হবে, ওদের থাকার ব্যবস্থা। তো তার জন্য আমি অলরেডি জমি আমাদের কলেজের, ডেন্টাল কলেজের পাশেই আমি সেটাকে আমরা দিলাম। রেভিনিউ তো আমার ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে দিলাম, আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকেও সেটা দিলাম। এবং মেয়েরা কোথায় থাকবে তার ব্যবস্থা করলাম, ছেলেরা কোথায় থাকবে তার ব্যবস্থা করলাম, এবং কোথায় কোন জায়গায় তাদের মানে টুইন শেয়ারিং হবে, কি 4 জনে থাকবে ইত্যাদি, এইসব বিষয়ে যতক্ষণ ধরে আগের থেকে তার দূরদৃষ্টিতা না থাকবে, সম্ভব হয় অসুবিধা হয়, আবার ভাঙো, আবার নতুন করে জায়গা করো। তো এইভাবে করে আমরা সেটাকে তৈরি করছি। তদ্রূপ আমরা এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজও আমরা চেষ্টা করছি যেভাবে আমরা ডোনার মিনিস্ট্রি থেকে প্রচুর টাকা পয়সা আমরা পাচ্ছি। এখানে অলরেডি এমসিএইচ, এখানে মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হচ্ছে এখানে, তাতে করে প্রায় 198 করোড়ের মতো আমরা ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। কাজ শুরু হয়ে গেছে, আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন। এখানে সুপার স্পেশালিটি, আমরা আগে সুপার স্পেশালিটি ব্লক হবে, এখন তো পেশেন্টরা সুপার স্পেশালিস্ট ছাড়া এখন দেখেন না। আগে তো এলএমএফ যে আজ শুরু ছিল, আগে এলএমএফ এলএমপি তাদেরকে দেখেই মানুষ খুশি থাকতো। তারপরে আসলো এমবি ডাক্তার, এমবি ছাড়া হবে না। এমবির পরে আসলো কি যে না এমবিবিএস হতে হবে। এমবিবিএস এর পরে বললো না এখন এমএস মানে যদি এমডি না থাকে হবে না, এখন সুপার স্পেশালিটি। আমি জানি না আগামী দিন কোন জায়গায় যাবে। তো ওই জায়গার মধ্যে এখন আমরা চলছি। এখন মানে এআই এর দিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবস্থা এখন চলছে। কোথায় এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি একটা দিল্লিতে আমার একটা এর বিষয়ে আমার এই সাবজেক্টের উপর এআই অ্যালং উইথ 5G তারপর আমার লেকচার দিতে হয়েছিল। সেখানে আমি পড়তে গিয়ে আমি দেখলাম যে স্টুডেন্টরা এআইকে ব্যবহার করলে, যারা ওটিতে কাজ করছে, মানে ফিজিক্যালি না গিয়েও সেই যখন এআইকে ব্যবহার করবে মনে হবে অ্যাজ ইফ হি অর শি ইজ ইন ওটি। মানে কোন জায়গায় আমরা চলে গেছি এখন। তো টেকনোলজির সাথে সাথে আমাদের এখন পাল্লা দিয়ে আমাদের চলতে হবে আগামী দিনে। আমি সত্যিই খুব খুশি এখানে যে অ্যাচিভমেন্টস কিছু সব না, অ্যাচিভমেন্টস অফ এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল।
হয়তো এখানে অনেকে জানেন অলরেডি 3 সাকসেসফুল রেনার ট্রান্সপ্লান্টেশন, সেটা তো আমি একটু আগে বললাম। ফার্স্ট টাইম এন্ডোস্কোপিক ইন্টারভেনশন, polypectomy and hemoclipping by the gastroenterology department. কথায় কথায় যেটা গীতেজি বলেছেন, বলার চেষ্টা করেছেন, কথায় কথায় মানুষ বাইরে যাওয়ার যে প্রবণতা, আমরা নিজেদের ঢোল কিন্তু মাঝে মাঝে নিজেদের পেটাতে হবে যে আমাদের এখানে এই কাজগুলো হয়। সংবাদ মাধ্যমের মাধ্যমে এগুলো বলা উচিত। কোথায় কোথায় চলে যায়, সামান্য একটা সিস্ট হয় তার জন্য চলে যায়, ছোট একটা বেনাইন টিউমার তার জন্য চলে যায়। ফার্স্ট এভার ইসোফেগিয়াল যে রিপ্লেসমেন্ট সার্জারি, কোলোনিক যে ট্রান্সপোজিশন ডান বাই দ্য ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি ডিপার্টমেন্ট। তো এটা তো সাংঘাতিক বিষয়গুলো, এগুলো এখানে হচ্ছে, তারপরেও মানুষ চলে যায়। 8 নাম্বার টোটাল হিপ রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত এখানে, টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে এখানে। এখানে পেলভি এসিটিবুলার রিকনস্ট্রাকশন এখানে হয়েছে ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স থেকে। আমাদের টিএমসির মধ্যেও কিন্তু এই কাজগুলো হচ্ছে, কাজে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে। এই কাজগুলো নিয়ে আমরা আরও মানুষের কাছে বলা উচিত, তবে মানুষের যে বাইরে যাওয়ার যে প্রবণতা অনেকটা কমেছে, আগামী দিন আরও কমবে। ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি ট্রান্সক্যাথেটার ডিভাইস ক্লোজার অফ পিডিএ ইন এ 22-year-old ফিমেল ইন জুন 2025 আমাদের এখানে হয়েছে, অথচ আমরাই জানি না। আমি যখন বিধানসভায় যাই, স্বাস্থ্য পরিষেবা শেষ, আইন শৃঙ্খলা শেষ, খালি এইসবই বলতে থাকে। আমি ওদেরকে বলেছি যে আইন শৃঙ্খলা তো এই জিবি হাসপাতালে আমরা দেখেছি 30-35 বছরের সময়, দেখতাম হসপিটালে পেশেন্টের উপরে পর্যন্ত দা দিয়ে মারতে এসছে। এসব ঘটনা এগুলো আমাদের মনে আছে। এখন কোথায় আইন শৃঙ্খলা, কোথায় এই ধরনের তো নেই এখন কি অবস্থা। স্বাস্থ্যের কথা তো আমি এটা বললাম যে আমরা সব জায়গার মধ্যে কিভাবে স্বাস্থ্যকে আমরা, স্বাস্থ্য পরিষেবা কিভাবে শক্তিশালী করা যায়। হিউজ ব্রেইন অ্যানিউরিজমস এখানে সাকসেসফুলি ট্রিটেড বাই দ্য কয়েলিং মেথড। এগুলো তো মানে অস্বাভাবিক জিনিস যেগুলো আমাদের এই এজেন্সিতে হচ্ছে। আমি জানি না, প্রতি বছরই তো আমি আসছি, এখন সামনের বছর আসলে হয়তো আরও অ্যাড হয়ে যাবে, আরও নতুন নতুন। এগুলো তো মোটা মোটা জিনিসগুলো, আরও কত কিছু যে হচ্ছে এখানে। আর ডাক্তারবাবুরা কিন্তু সাধারণত যে কোনো ট্রিটমেন্ট করে ওনারা চান না খুব বেশি একটা প্রচার হোক, প্রচার বিমুখ সাধারণত থাকে। কিন্তু এখন প্রচারেরও যুগ। হয়তোবা এই মেডিকেল কলেজে এই কাজ করার সুবাদে হয়তোবা পয়সা ডাক্তারের পকেটে আসবে না, কিন্তু মানুষের পয়সা কিন্তু বাড়বে। আমি আপনাদের অনুরোধ করব যে মানুষকে জানান দরকার যে এই কাজগুলো, আপনারা মানুষকে বলুন যে আমরা এই কাজগুলো করছি। ফার্স্ট এভার সুচারলেস অ্যাওর্টিক টিস্যু বাল্বস রিপ্লেসমেন্ট ওয়াজ ডান বাই দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, এবং নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে প্রথমবার সেটা হয়েছে। The emergency department could bring down the mortality rate from 29% last year to 17%, 17% নিয়ে এসছে এখন। জীবিতে নিলে মরে যাবেন খালি কয়, বলা উচিত। জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয়, একটা বিশ্বাসের বিষয়টা। আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি এমুক নার্সিংহোমে নিয়ে গেছে, এমুক জায়গায় নিয়ে গেছে। আমি বললাম যাবে না, না কোনো একটা প্রবলেম যদি হয়, সিরিয়াস প্রবলেম, তখন কিন্তু ওই নার্সিংহোম আপনাকে বাঁচাতে পারবে না, ওই পাঠাতে হবে জিবিতে। যে বিশ্বাস রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব আমরা জানি, ওই যে আপনার চাকচিক্য থাকতে হবে, এগুলো তো আমরা করছি এখন। আমরা যেটা 250 কোটি টাকা খরচ করে যে সুপার স্পেশালিটি আমরা ব্লক করলাম, সেখানে আছে, সেটা তো থাকবে। কিন্তু আরও আস্তে আস্তে করে আমরা সেইগুলো আমরা দেখছি। আগে তো ভাঙা হাতলের, আমরা যখন চাকরি করতাম ভাঙা হাতলের এবং ওই যে টেবিল ভাঙা, তার উপরে ওই পর্দা কেটে, পর্দা সিস্টার কেটে ওই টেবিল ক্লথ বানাতো, এরকম অবস্থা ছিল। এখন কর্পোরেট সেক্টর আসাতে আমাদের যে মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমরাও চাইছি যে এই ধরনের ব্যবস্থা সমস্ত হসপিটালে হোক, এবং সেইভাবে আমরাও কাজ করছি। এখানে যখন আমার ওই যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন
যে মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে অনেক পেশেন্ট আসে, আমার সাথে ডাক্তারবাবুরা থাকেন। দেখলাম যে বেশিরভাগ যে ট্রিটমেন্ট আমাদের এখানে ভর্তি করে এসছে অলরেডি, কোথায়, সেই আপনার বোম্বেতে টাটা সেন্টারের এখানে কোথাও রেখে এসছে, ভর্তি করিয়ে এখন ওনাকে সাহায্য করে। আমি বললাম আপনাকে কে বলেছে ওখানে যেতে, কেন আপনারা যান? একটা দালালও কিন্তু থাকে হসপিটালের সামনে, কিছু দালালও থাকে শিলচর যাওয়ার জন্য বলে। টিএমসির মধ্যেও আছে কিছু দালাল চক্র বহু জায়গায়। পেশেন্ট যখন কোথায় যাচ্ছে, আর টিএমসি ইয়েতে যান, শিলচরে যান, কমিশন খাই। এদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে, আমাদের দেখতে হবে এগুলো। শুধু এখানে না, অন্যান্য জায়গায়ও এই ঘটনাগুলো হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে হোক, সাব ডিভিশনাল হসপিটালে হোক, সিএসসিতে হোক, সব জায়গায় এগুলো আছে। আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে। আমাদের লোক কেন বাইরে যাবে? তো আমি ফোন করি এখানে, যখন এই ঘটনাগুলো এখানে আমাদের যে ডাক্তারবাবুরা আছেন, দেখা গেল প্রায় যতগুলো সমস্যা আমাদের এখানেই ট্রিটমেন্ট হয়। এখানে যে ক্যান্সার হসপিটালে, আমি এইমসের থেকে ক্যান্সারের যিনি বিশেষজ্ঞ ওনাকে আমি আনিয়েছিলাম এখানে, বলে এক পার ওখানে যা যা মেশিন আছে আমাদের এখানেও এই মেশিনগুলো মানে অ্যাজ গুড অ্যাজ এইমস যে প্রকিউর করেছে সেই রকমই আছে এখানে, কিন্তু তারপরেও চলে যাবে, রেডিয়েশনের জন্য চলে যায়। এখানে সার্জারিও হচ্ছে, আবার সার্জারির পরে, ক্যান্সার সার্জারির পরে রেডিয়েশন হচ্ছে, কেমোথেরাপি হচ্ছে। A very low weight baby of only 670 gram could survive by the team of the pediatric department of AGMC. খবর আছে কেউ জানে? One very young child whose respiratory tract was blocked due to an accidental ingestion of an electric wire, but could save through an advanced bronchoscopy procedure under the ENT surgeon. এই হসপিটালে আমাদের কাছে সব কিছু আছে, তারপরও আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে আমরা যেতে পারি না। আমার মনে হয় আজকের দিনে, এই সুন্দর দিনে আমি বলবো যে 21তম যে ফাউন্ডেশন ডে, যে ফাউন্ডেশন আস্তে আস্তে করে ফাউন্ডেশন স্ট্রং থাকাতে কিন্তু তার উপর আমাদের যে বিল্ডিং আরও উপরের দিকে যাবে, সেখানে কিন্তু তবেই হবে যদি আমাদের আরও বেশি সেদিকে নজর দেই। আমাদের পড়াশোনাই হোক, এবং দক্ষতা বিকাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ সুপার স্পেশালিটিতে করলো, কেউ পিজি করে আসলো, এর অর্থ না যে সে দক্ষ হয়ে গেছে। এক্সপিরিয়েন্সের কোনো কিন্তু কিনতে পাওয়া যায় না। এক্সপিরিয়েন্স আর প্রপার গাইডেন্স। মাননীয় প্রধানমন্ত্রীজি এক জায়গায় বলেছেন, যখন উনি 2014-তে প্রধানমন্ত্রীজির দায়িত্ব পেলেন, উনি দেখলেন যে সব জায়গায় চাকরি বাকরি সবই আছে, 32% দক্ষ লোক, মানে 100-এর মধ্যে 32%। বলে এই 32% নিয়ে আমি যে ভারতকে এগিয়ে নিয়ে যাব, কি করে ভারত বিকাশের কথা বলছেন, সেটা কি করে সম্ভব? তারপরে এখন যেটা আসছে প্রায় 52 থেকে 53% হয়েছে। কাজে ডাক্তারদেরও কিন্তু তার যে ট্রেনিং, দক্ষতা যে যে জায়গায় থাকুক, তার ট্রেনিং ইজ মাস্ট। আমি এর জন্য যখন এই কথা আসে, যদি আমি বললাম যে ইনফ্রাস্ট্রাকচার নেই, বলুন আমরা ব্যবস্থা করব। আরও যদি তার ট্রেনিংয়ের দরকার, পাঠাবো, আবার কোনো সমস্যা নেই। এবং ভালো ভালো সার্জনদের সাথে একটা টাইম নিয়ে যদি ওখানে ট্রেনিং নেয়, তাহলে নিশ্চয়ই আরও বেশি আমাদের যে ডাক্তারবাবুরা আরও বেশি টেকনিক্যালি নো হাও হবে। ত্রিপুরাতে এখন আমাদের রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট আছে, আমাদের পিএসসি নার্সিং কলেজ আছে, সরকারি ও বেসরকারি স্তরে নার্সিং এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আছে, যেটা আমরা বলছি যে হেলথ হাব যে করব আমরা, সেটা কিন্তু সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। শুধু তাই নয়, আমরা এখন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে, সেইগুলোকেও যাতে, এখানে ডক্টর অশোক সিনহা আছেন, ওনার সাথে আমার আগে কথা হয়েছিল, উনিও কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে বলেছিলেন যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি, তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল, তাহলে ওখান থেকে রেফার এখানে হবে না। আজকে আমরা প্রায় অলমোস্ট সব ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যা যা ইনফ্রাস্ট্রাকচার দরকার, ট্রমা সেন্টার আমরা অলমোস্ট সব ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা করেছি, কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা করেছি অনেক জায়গায়। যে কয়েকটা ডিস্ট্রিক্টে বাকি আছে সেগুলো আমরা এর মধ্যেই আমরা কমপ্লিশনের পথে। আমরা সেই কাজগুলো করছি, শুধু আগরতলাতেই না, যেখানে যেটা আমি বলেছি মহকুমা হাসপাতালগুলো তো, জেলা হাসপাতালগুলো তো করবই। এখানে দেখা গেছে যে এই যে চাইল্ড যে ডেথ, সে চাইল্ড ডেথও
ডেথও আমরা দেখছি ন্যাশনাল লেভেল থেকে কিন্তু অনেক কম আমরা এখন ত্রিপুরাতে। এখানে মাতৃকালীন সময়েও দেখা গেছে যে অনেকগুলো আগে ডেথ যে রেট ছিল শিশু এবং মাদা তারও কিন্তু অনেকটা কম এসছে। এখানে যক্ষ্মা নির্মূলীকরণ, কুষ্ঠরোগ এবং বিভিন্ন যে টিকাকরণ আমাদের NHM থেকে ওনারা প্রচুর পরিমাণে কাজ করছেন। এখানে টেলিমেডিসিনের উপর প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে। প্রায়শ দেখি খালি দেখা করার জন্য পেশেন্ট সবাই চলে যায় বাইরে। আমি বললাম যে টেলিমেডিসিনের জন্য 5,000 টাকা বলে, আমি ওকে 5,000 টাকায় আমরা দেবো, দিয়ে এতে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি দাঁড়াবে। এবং আমরা যাদের সাথে বড় বড় যারা এইমসের সাথে আমরা কথা বলছি, হচ্ছে এটা, সেখানে টেলিমেডিসিনের মাধ্যমে তার যে সাইন সিমটম সেগুলো কথা বলবে। দেখা গেল না গিয়েও অনেক কাজ হয়ে যায়। তো সেটাও আমি ফাইল অলরেডি সই করেছি। এখানের সবচেয়ে বড় একটা যে সমস্যা এখানে যে ড্রাগ এডিকশন। আমরা গভর্নমেন্টের যে এজেন্সি আছে, পুলিশই হোক বা অন্যান্য এজেন্সি, আমরা তো চেষ্টা করছি প্রায় 2023 সালে থেকে 2014 পর্যন্ত আমাদের প্রায় 106%, মানে আমরা যে সিজার, যে ড্রাগস সিজারের ক্ষেত্রে আমরা 106% বৃদ্ধি পেয়েছি, আর ডিস্ট্রাকশনের ক্ষেত্রে 132% বৃদ্ধি পেয়েছে। HIV নিয়ে আমাদের সবাই এখানে সব ডাক্তার এখানে আছেন, আমি বেশি কিছুক্ষণে বলবো না, কিন্তু HIV আমাদের জন্য উদ্বেগজনক অবস্থা। এই ড্রাগসের সাথে সাথে যারা HIV তো অনেক কারণে হতে পারে, কিন্তু যারা এই ইনজেক্টেবল যে ড্রাগ যারা নেয় তাদের জন্য এখানে দেখা গেছে যে স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু HIV ইনফেক্টেড হচ্ছে ত্রিপুরা। এবং HIV যদি একবার কোনো কাউকে ধরে সেখানে কিন্তু সেটাকে নির্মূল করা যায় না, আমরা সবাই জানি সেটা, কিন্তু ভাইরাল লোড যাতে কম করা যায় তার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। এবং সাইন অ্যান্ড সিমটম অনেক সময় HIV-তে কিন্তু বোঝা যায় না, তাহলে স্ক্রিনিং প্রচুর দরকার। সেইভাবে কিন্তু আবার সেটাকে লিগেলিও সমস্যা হয় স্ক্রিনিং করতে গেলে। তো এটা নিয়ে আমরা একটা মেকানিজম তৈরি করছি কিভাবে মানে বেশি করে স্ক্রিনিং করা যায়। এবং এখানে যখন এটা ট্রিটমেন্ট ঠিক টাইমে যদি না করা যায়, প্রথম অবস্থায় না ধরা পড়ে, তাহলে অ্যাডভান্স স্টেজে কিন্তু এইডস হয়ে যায়। আমরা জানি যে WBC-কেই HIV প্রথমে টার্গেট করে, যাতে বডির যে ডিফেন্স ক্ষমতা সেটা যাতে কম হয়। এবং এইডসে কিন্তু মানুষ মরে না, অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা মানে ফাঙ্গাস, তার কারণে কিন্তু পেশেন্টটা মারা যায়। কাজে আগে ভাগে যদি আমরা তাকে দেখতে পারি, বুঝতে পারি, সন্দেহ হয়, তাহলে টেস্ট কিন্তু করা উচিত। এবং যারা ড্রাগ এডিক্টেড তাদেরকে OST সেন্টার আমরা খুলেছি প্রচুর, সেখানে যাতে যায়, ডাক্তারবাবুরা যখন বলবে সমাজে, তাদের কথা কিন্তু সবাই শুনবে। রেট্রোভাইরাল থেরাপি আমাদের আছে এখানে, ফ্রিতে আমরা দিচ্ছি। সেই কাজগুলো আমাদের এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে ওনারা কাজ করছেন। কিন্তু আপনাদের একটা বিরাট ভূমিকা কিন্তু আমাদের থাকতে হবে। আমরা যেটা আমি বললাম, আমাদের সরকার অত্যন্ত সংবেদনশীল, সেই কারণে যারা HIV আক্রান্ত 2,000 টাকা করে তাদেরকে কিন্তু আমরা স্টাইপেন্ড দিচ্ছি, সেই ব্যবস্থা আমরা করছি। এবং তারা যাতে এর থেকে বেরিয়ে আসে তার জন্য আমরা অনেক কাজ করছি। এখানে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, যখন এই বিষয়ে আমরা কথা বললাম, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যে 100% মানুষ আজকে এই জন আরোগ্য যোজনায় তারা কিন্তু কাভারেজ পাচ্ছে, অন্য কোথাও নেই। অন্য জায়গায় ক্যাপিং আছে যে এই ক্রাইটেরিয়া না হলে হবে না, আমরা কিন্তু এখানে 100% সেখানে করেছি। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে প্রতি বছর, যারা যে ক্যাপিং, যারা গরিব মানুষ তাদের জন্য। আমরা কি করলাম যে না, কেউ যদি মানে এই আওতায় অন্যরা যারা আছেন সেখানে তারাও যাতে আছে। এখানে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত প্রায় 17 কোটি টাকার আমরা কিন্তু তাদের যে দাবি সেই নিষ্পত্তি আমরা করেছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 239 কোটি টাকার তারা যে ক্লেম করেছে সেটাও কিন্তু আমরা সেই নিষ্পত্তি আমরা করেছি। আমাদের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম NHM সেটাও কাজ করছে। ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডায়াবেটিস, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক সেই বিষয়ে কাজ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে PM ডিভাইন প্রকল্প, তার থেকে
আমাদের ডেন্টাল কলেজ যেটা আমরা শুরু করেছি, তারপরও আরও 202 কোটি টাকা দেওয়া হয়েছে। পাশেই আরেকটা বিল্ডিং, সেটারও কাজ শুরু হয়ে গেছে। এবং সেখানে যেটা আমি বললাম যে হোস্টেল কোথায় কোথায় হবে, সেই 202 কোটি টাকার মধ্যে সেটা হবে, কাজ শুরু হয়ে গেছে। আমি দুবার সেখানে গেছি, আমি নিজেও যাই, কাজ শুরু হয়েছে কিনা। এই ড্রাগ এডিকশন নিয়ে আমাদের যে গভর্নমেন্ট অলরেডি ডিসিশন নিয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে একটা করে ড্রাগ ডি এডিকশন সেন্টার হবে এট দ্য রেট অফ 20 করোড়। সেটার বিষয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আর এই ডোনার মিনিস্ট্রি আমাদেরকে 121 কোটি 90 লক্ষ টাকা দিয়েছে, যেটা বিশ্রামগঞ্জে আমি তার ভূমি পূজনও করে এসেছি। এখানে সেই নেশামুক্তি, আধুনিক নেশামুক্তি কেন্দ্র সেখানে হবে। আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন যে চোখের এখানে ডাক্তারবাবুরা বসে আছেন, যে অনেক সময় কি হয়, আমরাই বলি যে না এখানে রেটিনার সার্জারি হবে না, বা এখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কাজ হবে না, অনেক সময় বাইরে চলে যেতে হয়। তো আমরা ডিসিশন নিলাম যে আয়ের উপরে যা দরকার এক্সট্রিম যা যা ট্রিটমেন্ট আমাদের ত্রিপুরাতে কেন হবে না। আইএলএস হসপিটালে যাওয়ার বাদিকের যে জায়গাটা অলরেডি আমরা চিহ্নিত করেছি, সেখানে একটা একটা হসপিটাল হচ্ছে টার্সিয়ারি সেন্টার, এবং তারও বিল্ডিং কি হবে, আমি নিজেও ছিলাম সেখানে বসে কতটা। কারণ অনেক সময় করার পরে দেখা যায় এমন সব দিয়েছে যে 3-4টে ওটি, মেজর ওটি। আমি বললাম আর এতগুলো ওটি করে এখানে কী করবে, এখানে তো একটা ওটি হলেই যথেষ্ট। তাছাড়া আয়ের মধ্যে ওটির যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু অনেক সময় হয়, বেশিরভাগই লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। তা আমি এগুলো কাট করলাম, আমার একটা ডাক্তারি হওয়ার সুবাদে এই সুবিধাগুলো হয়েছে আমি বলতে পারি। তো এইগুলো আমি বললাম যে আর এটাকে অ্যাটাচ করে দিন আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে, কাছেই আছে। তো ওইটা যদি অ্যাটাচ হয়, তো ওইখান থেকে যখন মানে এখানে তো জেনারেলি যে অ্যানেস্থেসিওলজিস্টরা আছেন তারা এখানে থাকবেনই, যখন ওখান থেকে রিকুইজিশন দেবে তারা ওখানে টিম চলে যাবে সেখানে। তো সেইভাবে আমরা কিন্তু সেটাকে আমরা ঠিক করেছি, ওখানেই হবে। এবং সেটা হলে আমাদের চোখের জন্য বাইরে যেতে হবে না, সেই কাজটা আমরা করছি। অলরেডি 100 বেডের ব্যবস্থা আমরা করছি আপাতত, হয়তোবা সেটাকে এডিশন অল্টারেশন হতেও পারে। এবং আমাদের এই বাজেটের মধ্যে কিন্তু সেটা এইরকম না হঠাৎ করে ফেলেছি, আমাদের এবার 2025-26 যে বাজেট, সেই বাজেটের মধ্যে সেটা রাখা হয়েছে। সিটিবিএস এখানে যে কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, সেই বিভাগ আপনারা সবাই জানেন ভালো ভালো কাজ করছে এখানে। আজকে এখানে যে শিশু ওয়ার্ড আছে সেটাকেও আমরা সংস্কার করেছি, পিআইসিইউ এবং জেরিয়াট্রিক ওয়ার্ড সেটাকেও আমরা নতুনভাবে সংস্কার করে সেটাকেও আরও ভালোভাবে করার পর আমরা সেটাকে চালু করেছি এখানে। আপনারা শুনে খুশি হবেন যে 15th ফাইন্যান্স কমিশন অলরেডি আমাদেরকে যে 100টি হেলথ সেন্টার যাতে আমরা ত্রিপুরাতে করতে পারি তার জন্য 30 করোড় অলরেডি স্যাংশন দিয়েছেন। তাছাড়া পঞ্চদশ অর্থ কমিশন স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আরও 450 কোটি টাকার অনুমোদন দিয়েছে। এবং এই যে মণিপুরের যে সিজা হাসপাতাল, ওনারা আমাদের কাছে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়েছে, ওনাদেরকে আমরা জমি দিয়েছি। সুপার স্পেশালিটি থেকে আরম্ভ করে ওরা সব এখানে করবে। এবং বাইরের থেকে এখানে এত ত্রিপুরাতে এখন যে অবস্থা আছে, এখানে সার্বিক পরিস্থিতি দেখে প্রচুর মানুষ এখন স্বাস্থ্যক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চাইছে। তো এখানে আগামী দিন আমরা যেটা বলছি যে ত্রিপুরার মানুষ যাতে বাইরে যেতে না হয় সেই ব্যবস্থা আমরা করছি। এবং আজকের এই যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে প্রতিষ্ঠাতা দিবস, সেই দিবস উপলক্ষে আমি আশা করি যে আগামী দিন আরও ভালো থেকে ভালো হবে, সেই দিকে আপনারা সবাই নজর দেবেন। এবং সবাইকে আবার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।